ধানমন্ডির ৩২ নম্বর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল সহ মোট ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন জমা পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফরের অপেক্ষায় ভারত সরকার, জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। রোহিঙ্গারা দেশের পরিবেশ ধ্বংস এবং মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করছে বললেন সেনাপ্রধান। মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আশুলিয়ায় তীব্র গ্যাস সংকটে একের পর এক কারখানা বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিকের চাকরি হারানোর মারাত্মক আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোতে আপনাকে স্বাগতম। প্রথমেই শুরু করছি আজকের একটি তাজা নিউজ দিয়ে। ধানমন্ডির ৩২ নম্বর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল সহ মোট ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন জমা পড়েছে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় এবার বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ মোট ২৭ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন জমা পড়েছে। আইনের অঙ্গনে যেন হঠাৎ এক নতুন ঢেউ এসে আছড়ে পড়ছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এই আবেদনটি করেন তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী। তিনি নিজে বাদী হয়ে আদালতে উপস্থিত হন এবং ঘটনার বিবরণ তুলে ধরেন। আদালতে বাদীর জবানবন্দি গুরুত্বের সাথে গ্রহণ করে তা রেকর্ড করে নিয়েছেন। তবে এই আবেদনটি মামলা হিসাবে সরাসরি গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে আদেশ দেওয়া হবে এবং বর্তমানে পুরো আবেদনটি অপেক্ষমান রাখা হয়েছে। ধানমন্ডির ৩২-এর মতো ঐতিহাসিক একটি ভবনে আগুন এবং ভাঙচুরের ঘটনার পর এই আইনি পদক্ষেপ চারদিকে বেশ চাঞ্চল্য জন্ম দিয়েছে। আদালতের পরবর্তী আবেদনের উপরে এখন সবার নজর আটকে আছে। আশুলিয়ায় তীব্র গ্যাস সংকটে একের পর এক কারখানা বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিকের চাকরি হারানোর মারাত্মক আশঙ্কা দেখা দিয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়া গ্যাসের অভাবে তৈরি পোশাক এবং ওয়াশিং কারখানাগুলোর চাকা কার্যক্রম থেমে গেছে। লাইনে গ্যাসের প্রেসার বা চাপ একদম নেমে যাওয়ায় কারখানাগুলোর প্রাণ যেন আটকে যাওয়ার দশা হয়েছে। কোনো কারখানা উৎপাদন ক্ষমতা ৭৫% পর্যন্ত কমে গেছে। আবার অনেক কারখানায় কাজ পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। এর ফলে প্রতিদিন মালিকদের গুনতে হচ্ছে কোটি কোটি টাকার লোকসান। উৎপাদন কোনো মতে সচল রাখতে বিকল্প জ্বালানি হিসাবে সিলিন্ডার বা তেল ব্যবহার করতে গিয়ে খরচের বোঝা পাহাড় সম হয়ে দাঁড়িয়েছে। কারখানার মালিকরা স্পষ্ট জানিয়েছেন, এই গ্যাস সংকট যদি দ্রুত দূর করা না হয় তবে খরচ কমাতে বাধ্য হয়ে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই এবং কর্মী কমানোর মতো কঠোর পথে হাঁটতে হবে। বাস্তব পরিস্থিতি দেখতে আশুলিয়ার কাঠগড়া আমলাতলা এলাকায় গেলে দেখা যায় করুণ চিত্র। সেখানে ফ্যাশন গ্লোব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ARA ওয়েট প্রসেসিং লিমিটেড নামের বড় ওয়াশিং কারখানায় কয়েক সপ্তাহ ধরে ধুকে ধুকে উৎপাদন চলার পর গতকাল সকালে সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার রাত পর্যন্ত কিছুটা কাজ হলেও বৃহস্পতিবার সেখানে কর্মী বা উৎপাদনের চিহ্ন ছিল না। গ্যাস না থাকায় পুরো কারখানা জুড়ে বিরাজ করছে গভীর স্তব্ধতা। এদিকে কারখানার তালা ঝুলছে, অন্যদিকে অনিশ্চয়তার দিন কাটাচ্ছে হাজার হাজার সাধারণ শ্রমিক। রোহিঙ্গারা দেশের পরিবেশ ধ্বংস এবং মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করছে বললেন সেনাপ্রধান। মায়ানমার থেকে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে দেশের সার্বিক পরিস্থিতি দিন দিন বেশ জটিল হয়ে উঠছে। এই বিষয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে রোহিঙ্গারা শুধু পরিবেশের ক্ষতি করছে না, বরং মাদক চোরাচালান সহ নানা ধরনের অসামাজিক এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। একই সাথে এদের পেছনে ব্যয় মেটাতে গিয়ে আমাদের জাতীয় অর্থনীতির উপর বিশাল এক বোঝা চেপে বসছে। এক কথায় বলতে গেলে এই সমস্যা এখন দেশের গলার কাটার মতো হয়ে দাঁড়িয়েছে। মিরপুর সেমিনারে ন্যাশনাল ডিফেন্স কলেজে
3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান এই কঠোর বাস্তবতার কথা তুলে ধরেন। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন, বছরের পর বছর ধরে লাখ লাখ রোহিঙ্গার উপস্থিতি আমাদের পুরো দেশের জন্য এক বহুমুখী চাপের কারণ হয়ে উঠেছে। পাহাড় ও বন উজাড় করে একদিকে তারা যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে, অন্যদিকে সীমান্ত দিয়ে মাদকের অবৈধ কারবারে জড়িয়ে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করছে। সেই সাথে তাদের নিয়মিত খরচ যোগাতে গিয়ে দেশের অর্থনীতিও মারাত্মক টান পড়েছে। এই সংকট দীর্ঘায়িত হলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় যে আরও বড় চাপ আসবে, সেনাপ্রধানের বক্তব্যে সেই কড়া সতর্কবার্তায় ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফরের অপেক্ষায় ভারত সরকার, জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। কূটনীতির টেবিলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের নতুন সমীকরণ এখন স্পষ্ট হতে শুরু করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের জন্য নয়াদিল্লি অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করেছে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশ সচিবালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেনের সাথে তার কার্যালয়ে এক আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ ত্রিবেদী সম্প্রতি ভারতের কলকাতায় একটি হোটেলে আগুন লেগে 7 জন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি আশ্বস্ত করে বলেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া সহ সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিতে ভারত সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন সাংবাদিকদের জানান, এটি নিতান্তই একটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে মন্ত্রীর সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। তবে ভারতীয় হাই কমিশনার নিজে নিশ্চিত করে জানান, বাংলাদেশের সরকার প্রধানকে দিল্লিতে স্বাগত জানাতে ভারত সরকার অধীর আগ্রহে অপেক্ষা করেছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নিতে এই সফরটি বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেছেন। মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। দেশের জ্বালানি খাতে ফের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি জাহাজ না থাকায় কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মার্কিন কোম্পানির এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি থেমে গেছে। বুধবার মজুদ ফুরিয়ে যাওয়া এই টার্মিনালটির কার্যক্রম বন্ধ করে দিতে হয়। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের লাইফলাইনে বড় ধরনের টান পড়েছে। সরকারি হিসাব অনুযায়ী বর্তমান দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে প্রায় 162 কোটি ঘনফুট গ্যাস, আর আমদানি করা এলএনজি থেকে আসছে মাত্র 56 কোটি ঘনফুট গ্যাস, যার পুরো অংশটি সরবরাহ করেছে সামিটের ভাসমান টার্মিনাল। আমদানিকারক মূল টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় বাসাবাড়ি, কলকারখানা এবং বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ার গভীর আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কোনো এলএনজির কার্গো জাহাজ বন্দরে না পৌঁছানো পর্যন্ত এই সংকট সামাল দেওয়া বেশ কঠিন হবে। উল্লেখ্য যে এর আগেও গত শুক্রবার যান্ত্রিক সমস্যার কারণে এই টার্মিনালটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় সরবরাহ কমে দৈনিক 165 কোটি ঘনফুটে নেমে এলে সামিট তাদের ক্ষমতা বাড়িয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল। কিন্তু এবার জাহাজ না আসায় দ্বিতীয় দফায় টার্মিনাল বন্ধ হয়ে নতুন করে গ্যাস সংকটকে আরও উস্কে দিয়েছে।